হ্যাঁ, নমস্কার, আমি স্বপন, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়াতে, আর পুরুলিয়াতে আমরা পেয়ে গেছি লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো। লোকসেবক সংঘ এক সময় ভারতবর্ষের রাজনীতিতে তার একটা বড় ভূমিকা ছিল লোকসেবক সংঘে, এবং পরবর্তীকালে রাজনীতি থেকে সরে এসে তারা সামাজিক কাজেই বেশি মনোযোগ দিয়েছেন। আমি লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতোর কাছ থেকে আগে তার ইতিহাসটা জেনে নেব, যে লোকসেবক সংঘের ইতিহাসটা কী, এবং তার পরবর্তীকালে এই যে আপনি যে কাজ করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের রাজ্যের পুরুলিয়া, এই সমস্ত বিভিন্ন অঞ্চলগুলোতে আপনি যেভাবে কাজ করছেন, বেদিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে কাজ করছেন, তাদের অ্যাকচুয়াল সমস্যাগুলো কি, এটা আমরা পরে শুনবো। আগে বলুন যে এই লোকসেবক সংঘের ঠিক ইতিহাসটা কি, এই সম্পর্কে যদি আপনি দু চার কথা বলেন। লোকসেবক সংঘ শব্দটা এসছে সাধারণত মানে পুরোপুরি যেটা মহাত্মা গান্ধীজির মুখ নিঃসৃত। আচ্ছা, স্বাধীনতার পরে মহাত্মা গান্ধীজি বললেন যে কংগ্রেসের কাজ শেষ হয়ে গেছে, এখন সমস্ত ভারতবর্ষ জুড়ে লোকসেবক সংঘ গঠন করে গ্রামাঞ্চলে গ্রাম স্বরাজের কাজটা করতে হবে। এবং সেইটার সঙ্গে সঙ্গে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছিল মানভূমে, সেটা হচ্ছে মানভূমের মাতৃভাষা বাংলা। এবং 1912 সালে ধলবুম সহ মানভূম বিস্তীর্ণ বাংলা ভাষাভাষী এলাকা ব্রিটিশ সরকার তখন যোগ করেছিল বিহার প্রদেশের সাথে। তখন বিহার উড়িষ্যা একটা প্রদেশ ছিল। এখন সেই বিষয়টা নিয়ে সম্ভবত 1931 সালে সর্বভারতীয়ভাবে ঠিক হয় ভাষাভিত্তিক প্রদেশ গঠন করা হবে। এবং ভাষাভিত্তিক প্রদেশ গঠন করার গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে মানুষের বিকাশের জন্য মাতৃভাষাটা খুব জরুরি। এখন পরবর্তী সময়ে 1946 সালেও ঠিক করেছিলেন কংগ্রেস যে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের সিদ্ধান্তটা যাতে কার্যকরী হয়। পরবর্তী সময়ে স্বাধীনতা লাভের পর যখন দুটো আলাদা রাষ্ট্রে পরিণত হয়ে গেল ভারতবর্ষ, আমরা যে ভারতবর্ষ নিরপেক্ষতা নিয়ে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে যখন রাষ্ট্রটা গঠিত হলো, তখন যেহেতু 30 সালে শ্রীখিল ভারত কংগ্রেস কমিটি তৎকালীন প্রথম সারির সমস্ত নেতৃত্ব মহাত্মা গান্ধী থেকে শুরু করে সুভাষ বোস, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ সবাই ঠিক করেছিল যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে ভাষাভিত্তিক প্রদেশ গঠন করা হবে। কিন্তু স্বাধীনতার পরে মানভূম কংগ্রেস, ফ্রিডম ফাইটার্সরা সবাই তখন মানভূম কংগ্রেসে আছেন। ফ্রিডম ফাইটার্সরাই তখন পরিচালিত করেন আমাদের মানভূম কংগ্রেসের যাবতীয় কাজকর্ম। কিন্তু স্বাধীনতার পরে যে কথাটা উঠলো যে পরাধীন ভারতে যেহেতু সিদ্ধান্ত হয়ে আছে ভারতভিত্তিক প্রদেশ গঠনের কথা, সেটাকে কার্যকরী করতে হবে। কিন্তু সেটা রাজ্য এবং কেন্দ্র দুটোই প্রত্যাখ্যান করে। এবং প্রত্যাখ্যান করার পরে এখানকার মানভূম কংগ্রেসের মানুষ এমন একটা জায়গায় পৌঁছে গেল যে প্রশ্নের মুখে যে কোন স্বাধীনতা এটা। ব্রিটিশ পিরিয়ডে কৌশল নিয়েছিল, কিন্তু ডাইরেক্ট যেটা অসুবিধার সৃষ্টি করা সেটা তারা করেনি। বিহার কংগ্রেস তখন এমন একটা জায়গায় পৌঁছেছিল যে এখানকার সমস্ত এলাকা জুড়ে যতটা ধলবুম মানভূম যতটা বিস্তীর্ণ এলাকা 1912 সালে ব্রিটিশ যুক্ত করেছিল, টোটাল এলাকায় নিষিদ্ধ করা, মানে কিভাবে নিষিদ্ধ করেছিল বাংলার দিকে, আর ওই দিকে স্কুল, কলেজ, অফিস, আদালত কোথাও বাংলা ভাষায় চলবে না, চলবে সমস্ত হিন্দিতে। এমনকি সাইনবোর্ড পর্যন্ত কোথাও থাকবে না। এবং আমাদের যে মানভূম সংস্কৃতি আছে, টুসু, ভাদু, জাওয়া, করম, যাবতীয় যে কালচার, বাংলা কালচার, সেটাকে টোটাল নিষিদ্ধ ঘোষণা করেছিল। এখন সেই পরিপ্রেক্ষিতে এখানে সেটা মানভূম কংগ্রেস এইসব হয়েছে। তখন এখানে সিদ্ধান্ত নিল মানভূম কংগ্রেস কমিটি এই কংগ্রেসের সঙ্গে থাকা সম্ভব নয়, আর লোকসেবক সংঘ তৈরি করব গান্ধীবাদী ভাবাদর্শে, যেহেতু মহাত্মা গান্ধীজি বলেছেন, সেইভাবেই এখানে লোকসেবক সংঘ গঠিত হয় 1948 সালে 14 জুন। মানে স্বাধীনতার পর কংগ্রেসের তাদের সিদ্ধান্তের বিরোধিতা করেই এই লোকসেবক সংঘের প্রতিষ্ঠা হলো। বাধ্য হয়ে এখানকার মাতৃভাষার উপর যখন আক্রমণ আসলো, সেটাকে অধিকারটাকে লক্ষ্য করে এখানে এইটাকে মাতৃভাষার আন্দোলনটাকে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন মানভূমের বলা হয়। আচ্ছা, কিন্তু এইটার পরেও ভারতবর্ষে যদি আজকের এই সময় দাঁড়িয়ে লোকসেবক সংঘ সেইভাবে সক্রিয় নয়, আপনারা তারপরে ঠিক কী করলেন? মানে 48-এর পর, তারপরে তো ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন, তারপর থেকে পরপর নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কি লোকসেবক সংঘ থাকলো ভারতবর্ষ? 1952 সালের নির্বাচন, যে এই 1952 সালের যে প্রথম নির্বাচন, সেই নির্বাচনে ভাষাটাকে সামনে রেখে, মাতৃভাষার অধিকারকে সামনে রেখে
লড়াই হয়েছিল, সেখানে আমাদের দুটো এমপি জিতেছিল, একটা লোকসভা সংঘের? হ্যাঁ, লোকসভা সংঘের একটা চৈতন্য মাঝি আদিবাসী সম্প্রদায়ের মধ্য থেকে, সাঁওতাল সম্প্রদায়, আর জেনারেল থেকে জিতেছিলেন ভোজরি মাহাতো। এবং আমাদের এমএলও মাহাতো সম্প্রদায়ের ছিল, ব্রাহ্মণ সম্প্রদায়ের ছিল, আদিবাসী সম্প্রদায়ের ছিল। সেই সমস্ত মানভূমে জিতেছিল বেশিরভাগ এমএলএ এবং দুজন এমপি। এবং তাতে করে সাধারণ মানুষের কাছে যে বার্তাটা চলে গেল এবং সরকারের কাছে যেটা বার্তাটা চলে গেল, যেখানকার মাতৃভাষা বাংলা না হলে এটা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে কমিশন আসে ঠিক করার চেষ্টা করে কতটা এলাকা জুড়ে সমগ্র মানভূমের কিন্তু মাতৃভাষা বাংলা। এইটা যখন মানে তদন্তের পরে জানা গেল, রিপোর্ট পাস হলো, তারপরে একটা নতুন কৌশল নিল। সেই কৌশলটা হচ্ছে তখন বিহার সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় এরা ঠিক করতে লাগলো যে বাংলা বিহার সংযুক্তিকরণ করতে হবে। যেমন বিহার উড়িষ্যা প্রদেশ ছিল, তেমনি উড়িষ্যা এই বাংলা এবং কি বলে বিহার বঙ্গবঙ্গ কলিঙ্গ না, এটা তো অনেক আগে। এই যে পশ্চিম বাংলা এবং বিহার এই দুটোকে এক করে নিলে, যেহেতু এটা তখন বিহারে, ঠিক করলো যে হিন্দিতে চলবে, পুরোটা চলবে। আচ্ছা, হিন্দিতে যখন চলবে, এখন সারা পশ্চিম বাংলার মানুষ যদি হিন্দি মেনে নেয়, মানভূমে হিন্দি মানার কোনো প্রশ্ন উঠছে না, পুরো আন্দোলনটা জল ঢেলে দেওয়া হচ্ছে। কিন্তু সেইটার পরেই লোকসেবক সংঘ সাংঘাতিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে, এবং বাংলা বিহার সংযুক্তকরণের কালাকানুনের বিরুদ্ধে বঙ্গ সত্যাগ্রহ অভিযান। পাক বিররা থেকে পায়ে হেঁটে কলকাতায় আইন ভঙ্গ করে তারা জেলেও গেছিলেন। কিন্তু তারা ঠিক করলো যে বাংলা ভাষার অধিকার দিতে হবে। কিন্তু এখানে একটা সাংঘাতিক ষড়যন্ত্র তখন করলো। সেই ষড়যন্ত্রটা হচ্ছে অধিকারটা দিল, কিন্তু শিল্পাঞ্চল বিহীন করে মাতৃভাষার অধিকার দিয়ে পুরুলিয়াকে যুক্ত করলো মানভূমের একটা অংশ। অন্যদিকে তিনটে শিল্পাঞ্চল, জামশেদপুর, বোকারো, ধানবাদ, যেটা মানভূম সীমারেখার মধ্যে পড়ে, সেটাকে বিহারে রেখে দিল। এর পরবর্তী সময়ে আজকেও আমরা কিন্তু লোকসেবক সংঘ যে অংশটাতে মাতৃভাষার অধিকার খর্ব হয়ে রয়েছে, সেই বিষয় নিয়ে এখনো আন্দোলনে কিন্তু আমরা আছি। কিন্তু আপনারা তো এখন আর নির্বাচনে থাকছেন না। আমরা নির্বাচন থেকে সরে এসেছি 72-এর সময়টাতে। আমরা সরে আসার মূল কারণটাই হচ্ছে যে বিষয়টা দুর্বৃত্তায়ন রাজনীতিতে চলছে, যেভাবে নির্বাচনগুলো চলে, সেই জায়গাটাতে লোকসেবক সংঘের যে ভাবধারা, লোকসেবক সংঘের যে আদর্শের উপর ভিত্তি করে যে রাজনীতি, সেইটা কিন্তু সম্ভব হচ্ছিল না। লোকসেবক সংঘ আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করে, আজকের আদর্শহীন একটা রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলাতে এবং গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। আমরা এরকম বহু উদাহরণ দেখতে পাচ্ছি। তাহলে আদর্শবাদী যারা রাজনীতিবিদ, তারা সরে গেল তো এই জায়গাটা আর ফাঁকা হয়ে যাবে, তাহলে তো সেই আদর্শহীনরাই ঢুকে পড়বে। তাহলে আপনারা সরে গেলেন কেন? আমরা সরে গেলেও যে পদ্ধতিতে রাজনীতিটা চলছে, সেই পদ্ধতিতে রাজনীতিটা চালানো খুব কঠিন হয়ে উঠছে আমাদের পক্ষে। আচ্ছা, কঠিন হয়ে উঠছে। আমরা রাজনীতি থেকে সরে যাইনি, কিন্তু নির্বাচন থেকে সরেছি। আচ্ছা, এবং যারা আজকে লোকসভার সঙ্গে আছে, তারা কিন্তু আদর্শের জায়গা থেকে সরে বিচ্যুতি হয়নি, তাদের কোনো বিচ্যুতি হয়নি। কিন্তু যারা বিচ্যুতি মনে করছে, যারা মনে করছে অন্য রাজনৈতিক দলে যাব, তাহলে সেখানে দূরভিসন্ধি একটা নিশ্চয়ই সেখানে কাজ করছে। এটা আমার বলার অপেক্ষা রাখে না। আমরা যেখানেই যাচ্ছি, এত সংবাদ মাধ্যম সক্রিয় হওয়ার পরেও যেভাবে দুর্বৃত্তায়ন এবং রাজনীতিতে যে সমস্ত অন্যায় দিকগুলো গ্রহণ করছে, আমি বলছি না নাম করে কোনো পলিটিক্যাল পার্টিকে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো কখনো বলতে পারবে না যে আমার দলের মধ্যে কোনো একটা সৎ মানুষ আছে। তারা প্রমাণ করতে পারবে না যে আমাদের দলে একটা সৎ মানুষ আছে। কিন্তু লোকসেবক সংঘের মধ্যে এখনো যে কটা মানুষ আছে, তাদের মধ্যে কিন্তু সততা আছে। আমরা এই জায়গা থেকে এবার একটু অন্য জায়গায় ঢুকবো। আপনারা এই যে কাজ করছেন, লোকসেবক সংঘ এখনও যে কাজটা করে চলেছে, আপনি তার চিফ হিসেবে এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করছেন, সামাজিক কাজের সঙ্গে মূলত যুক্ত। আপনি এই অঞ্চলের মানুষের যে আদিবাসী অঞ্চলের মানুষ রয়েছেন, আদিবাসীদের অনেক গোষ্ঠী রয়েছে, তার মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে গ্রামে আজকে এসছি, সেই গ্রামে এখানে সাপুড়ে যারা, তাদের জীবিকা প্রায় বন্ধ এখন। আজকের সময়ের কারণেই সেই জীবিকা তাদের বন্ধ হয়ে গেছে। তো এই মানুষগুলোর যে অসুবিধে রয়েছে, এই অসুবিধেগুলো ঠিক কী কী, এবং এখান থেকে বেরোনোর রাস্তা কি কিছু আপনারা ভাবছেন? এখন আমাদের যেটা ভাবনা হচ্ছে, যে সমস্ত মানুষ যারা সামাজিক থেকে যেমন একটা সংকীর্ণতার মধ্যে তাদের ফেলে দেওয়া হয়,
তাদের উপর আলাদা একটা রাজনৈতিক শক্তি প্রয়োগ করে তারাকে কন্ট্রোল করার একটা চেষ্টা করা হয়, তারা তাদের নিজেদের অসুবিধাগুলো বলতে সাহস পায় না। আচ্ছা, এইরকম একটা স্বাধীন ভারতবর্ষও এখন কিন্তু এই জায়গাটা আছে, এবং সন্ত্রসিতভাবেই তারা বলতে পারছে না। সেই জায়গাগুলোতে তাদের যে দায়িত্বটা সরকারের নেওয়া উচিত, আমরা কাকে সাহায্য করা দরকার, কার কাছে সাহায্যটা সরকারি পৌঁছানো দরকার, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না। আজকে আমরা যদি স্বাধীনতার পর থেকে লক্ষ্য করে দেখি, তাদের সে যেটুকু খোলা ঘর আছে বা অন্য কিছু ঘর আছে বা ঝুপড়ি আছে, তাদেরই জেনারেশন টু জেনারেশন তারা থাকছে, পরিবর্তন হচ্ছে না। এই জায়গাটা সরকারের পক্ষে যাদের দেখা দরকার, জনপ্রতিনিধি বা জনপ্রতিনিধি যারা গ্রাম পঞ্চায়েতে আছে, সেই তাদের দেখা। এই বিষয়টা একটা বিষয় আমি একটু পিছিয়ে যাচ্ছি। এই নির্বাচন থেকে সরিয়ে আসলো, 77-এর নির্বাচনে কিন্তু বামফ্রন্টের সাথে আমরা কথাবার্তা বলেছিলাম আমাদের কোনো ক্যান্ডিডেট থাকবে না, কিন্তু গ্রাম স্বরাজের ব্যবস্থা অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত যে ব্যবস্থাটা, সেটা কিন্তু যুক্তফ্রন্টে যখন আমরা 67-69 ছিলাম তখন ঠিক করা হয়েছিল। আপনারা যুক্তফ্রন্টের সরকারের সঙ্গে ছিলেন? ছিলাম। সেই সময় বিভূতি দাশগুপ্ত আমাদের পঞ্চায়েত মন্ত্রী ছিলেন। সেই সময় আমাদের ঠিক হয়েছিল যে ত্রিস্তরীয় পঞ্চায়েতটা করতে হবে। গ্রামের মানুষের হাতে ক্ষমতাটা, অর্থনৈতিক ক্ষমতার মানে বাকি দিকগুলো, ভাবনা চিন্তার ক্ষমতাটা কিভাবে মানে বিকাশ করা যায়, সেইগুলো কিন্তু হয়েছিল। মানে এই দাবিটা আপনাদের ছিল, যদিও বামফ্রন্ট সরকার তারা দাবি করে যে তাদের এটা একটা সাফল্য। না, এটা কিন্তু লোকসেবক সংঘ নির্বাচনে না দাঁড়িয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল যে এই বিষয়টাকে কিন্তু করতে হয়। তারা কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত করেছে। আজকে দুর্নীতি হোক আর যাই হোক, গ্রামের মানুষ সেটা কিন্তু পরিচালনা, মানে গ্রামের একটা সরকার তৈরি হয়েছে, হ্যাঁ, গ্রামের পরিচালনা করছে। কিন্তু যারা পরিচালনা করছে তাদের সেখানে দুর্নীতি আছে বা অন্য কিছু আছে, সরকার সেখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের যেটা পরিকল্পনা ছিল, আমাদের যেটা খসড়া ছিল, এখানে কোনো রাজনৈতিকভাবে কোনো সিম্বল থাকবে না। আচ্ছা, সেটা আছে পঞ্চায়েতে, সেই রাজনৈতিক সিম্বলটা আছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নেই, এই রাজ্যে আছে। হ্যাঁ, জানি না ওই অত বিষয়, না অন্য রাজ্যে নেই, ইউপি টুপিতে তারা পলিটিক্যাল। আমাদের যেটা পরিকল্পনা ছিল যাতে কোনো রকম সিম্বল না থাকে, কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা এটা পরিচালিত না হয়, যার ফলে এই যে বিভেদ, যে বিভেদ আমার দিকে না আসলে তোমার অসুবিধা আছে। এখন আমরা যখন 72-এর নির্বাচনে ভোট বয়কট করলাম, আমরা ভোট বয়কট করেছি যে না, যেহেতু আমাদের ডিক্লারেশন ছিল যে ক্যান্ডিডেট যদি ঠিকমতো আমরা না পাই, আমরা ভোট দেব না। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করে দেখেছি এই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তারা নিয়েছে সিদ্ধান্তটা এই যে যারা ভোট দেবে না তারা ইলেকশনের যে ভোট কেন্দ্রে যেতে হবে, সেখানে তার একটা জায়গা আছে নোটা, সেখানে তারা ভোট দিবে। আপনি লক্ষ্য করে দেখবেন কিছুদিন আগে সেই নোটা যখন তৈরি হয়েছিল, পুরুলিয়া বাঁকুড়াতে সবচাইতে বেশি নোটাতে ভোট পড়েছিল। এই যে একটা মানসিকতা, আমার যোগ্য প্রার্থী না থাকার জন্যে আজকে 5 বছর যখন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, 5 বছর পরে আবার নতুন লোক আসছে, সেখানেও দেখছি যে সেটা দুর্নীতিপরায়ণ ব্যক্তিত্ব আসছে। এই যে রাজনৈতিক দলের মূল যে জায়গাটা, সেই জায়গাটা তারা মানুষটা তৈরি করতে পারছে না বা মানুষ তৈরি করা হচ্ছে না। আমরা যদি ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনের দিকে যাই, একজন সন্ন্যাসীর একটা কথা বলছিলেন যে আমরা যদি মানুষ তৈরি করি, আমরা যদি সন্ন্যাসী তৈরি করতে পারি, পলিটিক্যাল পার্টিগুলো এইরকম মানবতার দিকটাকে সামনে রেখে তারা কেন তাদের রাজনৈতিক চরিত্রগুলো তৈরি করতে পারছে না? লোকসেবক সংঘের ক্ষেত্রে কিন্তু এইগুলো ছিল। আমরা এখনো বহু পরিবার দেখাবো যেখানে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল, দীর্ঘদিন তারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আছে, কিন্তু আর্থিক দিক থেকে নিজেরা কিছু সুযোগ সুবিধা নেওয়ার দিকে তাদের প্রবণতাটা ছিল না। এখন এই যে না নেওয়ার প্রবণতাটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয় যে ওরা পারে না বলে এটা করে, এটা অন্যভাবে ব্যাখ্যা করা হয়। যে দিকটা আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, আমাদের মধ্যে যেটা আলোচনা হয়েছে, ঊর্ধ্বতন নেতৃত্ব যারা ছিল, আমি সুযোগ পেয়েছি তাদের সাথে থাকার, তারা বলতেন যে এই মানভূমের রাজনৈতিক আদর্শটা সারা ভারতের মধ্যে যাবে এবং ভারতবর্ষ দেখবে যে গান্ধীবাদের মাঝ দিয়ে মানুষ তৈরি করে কিভাবে মানুষের কাজ করা যায়। আমার লাস্ট প্রশ্ন, 2026-এর বিধানসভা নির্বাচন, মানভূমে যে আন্দোলন গড়ে উঠেছিল, বাংলা বাঙালির লড়াইয়ের যে সত্তা, যাকে কেন্দ্র করে আপনাদের এই লোকসেবক সংঘ গড়ে ওঠা, এবং সেই লড়াইটা আজকে নির্বাচনী লড়াই থেকে দূরে আছে, কিন্তু 26-এর নির্বাচনে তাদের ভূমিকা কি হবে যারা আছেন লোকসেবক সংঘ? লোকসেবক সংঘ আমরা প্রতিটা নির্বাচনেই আমরা
নিজেদের মধ্যে যে কমিটি আছে সেখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই নির্বাচনে আমাদের ভূমিকা কি হবে। আচ্ছা, এবং আরেকটা বিষয় আপনাকে বলি, সেই সময় থেকে মানভূমের পুরুলিয়া জেলার যেটুকু ঢুকেছে সেইটা কিন্তু তৎকালীন কংগ্রেস, বর্তমান তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সেই ভূমিকা, এর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনকারীদের ভূমিকা কিন্তু ওই জায়গায় ওরা একমত, পুরুলিয়া পশ্চিমবাংলার মধ্যে কেন থাকবে, সেটা ঝাড়খণ্ডের মধ্যে যেন যায়। এবং এই বিষয়টা আপনাকে বলি, ৭৯ থেকে এইখানে তীব্রতর আন্দোলন গড়ে উঠেছিল ঝাড়খণ্ড রাজ্য গঠনের। সেখানে একটা স্লোগান ছিল ভাষা সংস্কৃতি রক্ষার জন্য অলগ ঝাড়খণ্ড রাজ্য চাই। তারা মানচিত্র ফরমেশন করেছিল, কিন্তু কোন ভাষায় রাজ্যটা চলবে আজও ডিক্লারেশন করতে পারে নাই। এখন এই যে একটা কৌশল নেওয়া হচ্ছে, যে কৌশলের মাঝ দিয়ে এখানে কিন্তু তখন বাম গভর্নমেন্ট ছিল, বাম গভর্নমেন্টের সঙ্গে তৎকালীন এখানে ভারী দল বলতে মুক্তি মোর্চা ছিল, অন্যান্য দলগুলো ছিল, একটা ঝাড়খণ্ড পার্টি ছিল, সেটা বিধানসভায় একটা ক্যান্ডিডেট যেত। সে মেদিনীপুরের তখন অবিভক্ত মেদিনীপুর, ওখান থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একজন প্রার্থী ওই বিনপুর থেকে যেত। এখন সেইটাকে কিন্তু ওইখানে কংগ্রেস কোনো ক্যান্ডিডেট দিত না, বিনপুর থেকে ওকে পাঠাতো। মূল উদ্দেশ্যই হচ্ছে যেন এই এলাকাটা ঝাড়খণ্ডের অন্তর্ভুক্তি হয়। এখনো তাদের সেই প্রবণতাটা আছে। এখন ঝাড়খণ্ড রাজ্য গঠন যখন হয়ে গেল, মমতা ব্যানার্জিও তখন সেই সরকারের সঙ্গে যুক্ত 2000-এ। এখন যুক্ত থাকলেও টোটাল এলাকা বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও নতুন করে যে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে, সেখানে বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছে। এইখানে যে উড়িষ্যা থেকে যে কটা জেলা ছিল, পশ্চিমবাংলা থেকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ছিল না তখন, কি বলে বাঁকুড়া ছিল, পুরুলিয়া ছিল, এইগুলো কিন্তু বাদ পড়ে গেল। কিন্তু একটা বিষয় অবাক হওয়ার বিষয়, সেই সময়টাতে যে সংঘর্ষ ঘটেছে তাতে এখানে প্রচুর মানুষ খুন হয়েছিল, প্রায় 1000-2 মানুষ টোটাল এই এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে খুন হয়েছে, কখনো পরিকল্পনা মাফিক, কখনো হালকা, কখনো 3-4 জন করে খুন হয়ে গেছে। আমাদের পুরুলিয়াতেও প্রায় মুক্তি মোর্চারই প্রায় 200-র বেশি খুন হয়েছে, অন্যান্য জেলাকে আলাদা বেশি, আন্দাজ ওই রকম হয়। কিন্তু এত খুন হওয়ার পরে যে নেতৃত্বের মধ্যে প্রাদেশিক সভাপতি ছিল অজিত মাহাতো, সে তখন বলেছিল ভাষা সংস্কৃতি রক্ষার জন্য অলগ ঝাড়খণ্ড রাজ্য চাই। এখন সে বলতে চাইছে যে কুর্মীদের আলাদা ভাষা এবং সংস্কৃতি আছে। এইটা ছিল কংগ্রেসেরও। তৎকালীন তারা বলেছিল সমগ্র মানভূম দলভূমের মাতৃভাষা হিন্দি। নেতৃত্বে দেবেন মাহাতো, সীতারাম মাহাতো, শিশিরধর মাহাতো এবং রামকৃষ্ণ মাহাতো। তাদের ছেলেরা হচ্ছে বিধায়ক ছিলেন দীর্ঘদিন নেপাল মাহাতো, মন্ত্রী ছিলেন কংগ্রেসের নেপাল মাহাতো। আবার তৃণমূলে যখন আসছি আমরা, শান্তিরাম মাহাতো বাবা, রামকৃষ্ণ মাহাতো, সীতারাম মাহাতো ছেলে মৃগাঙ্ক মাহাতো। এরা বলছে যে আমাদের মাতৃভাষা কুড়মালি। এই যে রাজনৈতিক মূলক একটা দিক, যেটা জঘন্যতম দিক রাজনৈতিক চরিত্রে, সেটা কিন্তু আজকে গ্রহণ করছে। আজকে আমি কয়েকদিন আগে, এই 2-1 দিন আগে যখন মোদির জনসভা বার হচ্ছে, দেখছি এখানকার যে এমপি আছে, কি নাম, জ্যোতির্ময় সিং, ও বলছে জয়গরাম। আমি পার্লামেন্টে বলতে শুনেছি জয়গরাম। হোয়াট ইজ দিস? এই জাতীয় প্রবৃত্তিগুলো এদের জন্মাচ্ছে, রাজনৈতিক চরিত্র নয়। সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছি মানভূমের মাটি এবং বাংলা ভাষাভাষী এলাকা। মমতা ব্যানার্জি, সেদিন আমি কাগজে দেখলাম যে বাংলার অপমান আমি সহ্য করব না। আমি মমতাকে বিভিন্ন সময় মঞ্চেও বলেছি, এগুলো আমাদের প্রচারে যায় না, আমি বলেছি আপনি কতগুলো গ্রাম নেবেন ঝাড়খণ্ডে, কতগুলো গ্রাম নেবেন ধলভূমে, যেখানে বাংলা ভাষাভাষী আছে। বাংলার অপমান হচ্ছে না? যখন তুমি ঝাড়খণ্ড রাজ্য গঠন করলে, সেই সময় তুমি মন্ত্রী ছিলে, সেই সময় এনডিএ জোটের সাথে তুমি যুক্ত ছিলে, সেদিন তোমার খেয়াল ছিল না যে কতটা এলাকা জুড়ে বাংলা ভাষাভাষী আছে, তাদের অধিকার তুমি খর্ব করছো? এই দিকগুলো লোকসভা সংঘের কথা। এটা নৈতিক দিক থেকে আমরা কথাগুলো বলছি। আরেকটা বিষয় আমি বলবার চেষ্টা করছি, খুব এইখানে সবচেয়ে বিপজ্জনক জায়গায় সবর সম্প্রদায়। সেই সবর সম্প্রদায় আদিবাসী হলেও যতটা পিছনে থাকার কথা, আজও কিন্তু সবররা আছে। আজকে জনপ্রতিনিধি হচ্ছে, আমাদের মন্ত্রী গঠন